সকাল মোটামুটি সেটা সব জায়গায় একটু পরিচিত নাম এখন। তো আজকের বক্তা হচ্ছেন মুস্তাফা চৌধুরী। উনি ইংরেজি ভাষায় অনার্স এবং আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে সে অনেক আগে 69 সালে না বললেন। তারপর উনি কানাডা প্রবাসী হন, সেখানে লাইব্রেরিয়ান ছিলেন কিছুদিন, তারপরে আমলা হিসাবে সরকারি আমলা হিসাবে অবসর গ্রহণ করে। কিন্তু তার যেটা প্যাশনের জায়গা সেটা হচ্ছে ইতিহাস নিয়ে গবেষণা, বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে যুদ্ধ শিশুর ইতিহাস। আপনারা জানেন যে আমাদের পাশে রোকেয়া হলেই so many students are raped. এই রোকেয়া হলে কয়েক গজ some were raped to death position আছে। তো এইরকম ধরেন 2.5-3 লাখ মা এবং বোন যারা আমাদের মা বোনই হতে পারত, তারা রেপ হয়েছিল এবং তাদের যে বাচ্চা তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। কারণ তাদের সবাইকে পাঠানো যায়নি। আমাদের প্রত্যেকের গ্রামে এরকম যুদ্ধ শিশু আছে, যারা আমাদের গ্রামও আছে, যারা আমার বয়সী অনেকটা বা আমার যে একটু কম বয়সী, তারা টিকে গেছে কোনো মতে, তাদের সামাজিক সমস্যা ছিল। কিন্তু অনেকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। ফ্রান্সে আমি দেখেছি অনেককে, যারা আবার বড় হয়ে আমি চিনেছি কারণ তারা বাংলা ভাষা শিখতে ভর্তি হয়েছে। মজার ব্যাপার যে বাংলা ভাষা শিখতে ভর্তি হয়েছে যুদ্ধ শিশুগুলো। এবং মুস্তাফা চৌধুরী এদের উপর কাজ করছেন প্রায় 20 বছর ধরে। তো উনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন, ওনার অনেকগুলো বইও প্রকাশিত হয়েছে। তো উনি আজকে ওনার যে কাজ সেটা এখানে বলবেন। তো আমি কিছুক্ষণ থাকবো, আমরা যারা সিএনডির মেম্বার এখানে ইনস্টিটিউটে তারা চলে যেতে হবে, কিন্তু সেটা রেকর্ড হবে, আমরা পরে দেখব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, শিক্ষকদেরকে ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন। এবং বাংলাদেশের ইতিহাস ছাড়া কোনো জাতি দাঁড়াতে পারে না। আমাদের ইতিহাসটা যত কঠিনই হোক, এমন কিছু উপাদেয় ব্যাপার না এই আলোচনাগুলো, কিন্তু এগুলো আমাদের জানতে হবে যে আমরা কিসের ভিতর দিয়ে গেছি, কিসের ভিতর দিয়ে আজকের বাংলাদেশ। সামনে হয়তো অনেক উন্নতি করবো, আমরা হয়তো সিঙ্গাপুর হবো, জানি না, হয়তো ফ্রান্স হয়ে যাবো, পারে সুইজারল্যান্ডে যাবো। কিন্তু এই যে অতীত, এটাকে ভুলে গিয়ে আমরা কিছুই মধ্যে হতে পারবো না। এটা মনে রাখতে হবে যে আমরা কারা, আমাদের উপর দিয়ে কী গেছে, আমাদের পূর্বপুরুষ কী ভোগ করেছে, তাদের কী অবদানের ফলে আজকে আমরা কিছুটা হলেও ভালো আছি, এটা জানা আমাদের কর্তব্য। আপনাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা আপনাদের উপস্থিতির জন্য। আসসালামু আলাইকুম। শুরুতে আমি রূপা চক্রবর্তীকে ধন্যবাদ দিই আমাকে শিশু পর্যটকের সঙ্গে কানেক্ট করে দেওয়ার জন্য এবং আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তো আমি মূলত কানাডাতে থাকি, 1972 সাল থেকে আছি আর কি। সেখানে পড়াশোনা করে তারপরে সরকারি চাকরি করতাম, একই সাথে গবেষণা করেছিলাম। সেই গবেষণা নিয়ে তারপরে একটা বই লিখেছি, বইটার নাম হলো 71-এর যুদ্ধ শিশু। সেটা লিখতে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলাম। প্রথমত খুবই সংবেদনশীল বিষয়টি, এটা নিয়ে কেউই আলাপ করতে চায় না। বাংলাদেশে এক ধরনের নিশ্চুপতা রয়ে গেছে, কেউ আলাপ করতে চায় না। ইতিহাসের বই পড়লে দেখা যায় যে অনেক 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 কিছু দেখা হয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কে, কিন্তু মুক্তিযুদ্ধের যে আরেকটা দিক রয়েছে, যে একটা সামাজিক সাইড রয়েছে, সেটা সম্পর্কে কেউ কিছু বলেনি। তো সেটা গবেষণা করতে যেয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম। প্রথমত মেটেরিয়ালস, কোনো ডকুমেন্টস নাই, কোনো প্রমাণ নেই কীভাবে, তাও লিপিবদ্ধ করার চেষ্টা করছি। তো আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি কুইকলি সেটা দিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। আমি 2-3টা বই লিখেছি। একটা নাম হলো ইংরেজিতে যেটা, সেটা হলো পিকিং আপ দ্য পিসেস। সেটা আমেরিকা থেকে বের হয়েছে। পিকিং আপ দ্য পিসেস মিনস দ্য ওয়ার বেবিজ যারা ছিল তাদেরকে পিক আপ করে বিদেশে নেওয়া হয়েছে, সেই অর্থে আর কি। আর বাংলাদেশে যেটা বের করেছে সেটার নাম হলো 71-এর যুদ্ধ শিশু অবিদিত ইতিহাস। অবিদিত ইতিহাসের জন্য যেটা কোনো বিদিত না, আমাদের জানা নেই, সেজন্য আমি বলছি অবিদিত ইতিহাস। দেখা যায় যে বাংলাদেশে যখন কথা হয় যুদ্ধ নিয়ে, তখন যুদ্ধ শিশু নিয়ে কেউ কথা বলে না। শুধু বলা হয় যে মা বোনদের ইজ্জত নষ্ট হয়েছে এবং সম্মানহানি হয়েছে, কিছু শিশু জন্ম হয়েছিল, এই পর্যন্ত এর মধ্যেই সীমাবদ্ধ। তারপরে কি হলো, তারা কোথায় আছে, সেটা নিয়ে কোনো রকমেরই গবেষণা হয়নি। আমার বইটাই মতো পূর্ণাঙ্গ বই যেখানে সেটা নিয়ে আলাপ করা হয়েছে। ইংরেজিতে নাম দিয়েছি এখানে আনকন্ডিশনাল লাভ, অর্থাৎ নিঃশর্ত ভালোবাসা। বাবা যারা নিয়ে গেছিল তাদেরকে ভালোবাসা এবং স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে লালন পালন করেছে, সেই জন্য তাদেরকে বলা হয় আনকন্ডিশনাল লাভ। What is this book about? So it chronicles the adoption of Bangladeshi war babies into Canadian homes.
It's based on an examination of primary documents. Documents examine করেছি আমি যেসব ডকুমেন্টস বাংলাদেশে নেই, আনফর্চুনেটলি বাংলাদেশের আর্কাইভসও ডকুমেন্টসগুলো নেই, পুড়িয়ে ফেলা হয়েছে অথবা নেই। তো আমাকে সেগুলা জোগাড় করতে হয়েছে জিনিভা থেকে। জিনিভাতে একটা অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিস, যারা দত্তক ব্যবস্থা নিয়ে কাজ করে। তো বঙ্গবন্ধু 72 সালে যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কিছু ফিরে আসেন, তখন দেখলেন যে তাদের সম্পর্কে কিছু করতে হবে, এবং তখন প্রথমেই তিনি তাদের সঙ্গে যোগাযোগ করলেন, বললেন তোমরা আমাদের একটা সুপারিশ দাও, কারণ তাদের যুদ্ধ শিশু যারা হচ্ছিল তাদেরকে কিন্তু পরিত্যাগ করা হচ্ছিল, তাদের মা। হু আর দ্য ওয়ার বেবিস? সাধারণত দেখা যায় যে ওয়ার বেবিস কারা, সে সম্পর্কে বিভিন্ন ধরনের ভুল ধারণা রয়েছে। ওয়ার বেবিস বলতে আমরা যারা মনে করি যুদ্ধ শিশু, যুদ্ধের সময় ধর্ষণের ফলশ্রুতিতে যাদের জন্ম হয়েছিল তাদেরকে বলা হয় যুদ্ধ শিশু, অর্থাৎ তাদের জন্ম হতে হবে সার্টেন টাইমের মধ্যে। যুদ্ধ শিশু ডিসেম্বরের পর থেকে ধরেন জুলাই আগস্ট পর্যন্ত, তারপরে জন্ম হলে তার যুদ্ধ শিশু হতে পারে না। আর আরেকটা সংজ্ঞা যেটা কনফিউশন হয় সেটা হলো যুদ্ধে অনাথ। যুদ্ধের সময় অনেকেই অনাথ হয়ে গেছিল, বাবা মাকে হারিয়েছে, তাদেরকে বলা হয়। তারপর অর্থাৎ অনেক ছেলেমেয়ে রয়েছে যাদের বাবা মা নেই বা খুবই গরিব, তারা তাদেরকে বিভিন্ন ইয়েতে অরফানেজে দিয়ে দেয়, তখন তাদেরকেও বলা হয় অনাথ শিশু। কিন্তু আমরা দেখা যায় যে আমরা যুদ্ধ শিশু বলি। যেমন কনফিউশন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যে ছিলেন জন ম্যাকেইন, বলা হয় যে তিনি একটা যুদ্ধ শিশু নিয়ে গিয়েছিলেন। আসলে তা না, আমি পড়াশোনা করে দেখলাম সে শিশুর জন্ম হয়েছে 1976 সালে। 76 সালে জন্ম হয়েছে, কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে মিশনারিজ অফ চ্যারিটি 26 ইসলামপুর রোডে, যেটা রয়েছে মাদার টেরেসার ঘর, সেখান থেকে শিশু ভবন থেকে তাই নিয়ে যাওয়া হয়েছিল। সেটা যুদ্ধ শিশু হতে পারে না, 76 সালে জন্ম হয়েছে, কিন্তু সে একটা অরফান, একটা অনাথ শিশু, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এই কনফিউশন আমাদের মাথায় রাখতে হবে আর কি, যুদ্ধ শিশু এবং যুদ্ধে অনাথ। যুদ্ধের শিশু এবং যুদ্ধের অনাথ, এই ডিফারেন্সটা মাথায় রাখলে বোঝা যেতে পারে। কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এটা নিয়ে কোনো গবেষণা হয়নি এবং কোনো করার উপায় নেই, কারণ যেসব জন্মদাত্রীর মা জন্ম দিয়েছিলেন তারপর তারা রাখতে চান না, এটা জবরদস্তিমূলক গর্ভধারণ, বুঝতেই তো পারছেন, এটা ভেরি সেন্সিটিভ জিনিস, রাখতে চায়নি, তাদেরকে পরিত্যাগ করেছে। তাই পরে তাদেরকে বলা হতো যে অ্যাবান্ডেন্ড চিলড্রেন, অর্থাৎ বাংলার পরিত্যক্ত শিশু। তো একটা শিশু তো পরিত্যক্ত হতেই পারে, তার বাবা মা না থাকলেও হয়, বাবা থাকলেও হয়, গরিব ধরনের সাধারণত দিয়ে দেওয়া হয়। তো সেই জন্য একটা কনফিউশন হয়ে গেছে। কিন্তু টেকনিক্যালি স্পিকিং 71-এ এজ এ রেজাল্ট অফ রেপ যাদের জন্ম হয়েছিল তাদেরকে বলা হয় যুদ্ধ শিশু। তাদেরকে বাংলাদেশে আনফর্চুনেটলি দেখা যায় যে বিভিন্নভাবে আখ্যায়িত করা হয়েছে আমাদের যে সামাজিক মূল্যবোধ, সেই জন্য তাদেরকে বলা হয়েছে আনওয়ান্টেড চিলড্রেন, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত শিশু। তাদেরকে বলা হয়েছে ইলিজিটিমেট চিলড্রেন, বলা হয়েছে চিলড্রেন অফ মিক্সড ব্লাড, থ্রোওয়ে চিলড্রেন, তাদেরকে ফেলে দেওয়ার মতো। তারপর তাদেরকে হচ্ছে অফস্প্রিং অফ ডিপ্রাভিটি। এভাবে তাদেরকে অনেক বলা হয়েছে খবরের কাগজে শিশু, শত্রু সন্তান, এ ধরনের আখ্যায়িত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে এই দৃষ্টিতে দেখিনি, তিনি বলছিলেন যে তারা মানব সন্তান, তাদের জন্ম হয়েছে, তাদের কোনো দোষ নেই, তাদেরকে আমাদের রাখা উচিত। কিন্তু আমাদের মূল্যবোধ এমন যে তাদেরকে কেউই রাখতে চায়নি, এবং যারা জন্ম দিয়েছে জবরদস্তিমূলক গর্ভধারণ তারা পরিত্যাগ করেছে। এবং পরিত্যাগ করার পরে এমন সিচুয়েশন হয়েছিল 72 সালে, একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ, সেখানে দেশকে গড়ে তুলতে হবে, সেটা একটা বিরাট দায়িত্ব বঙ্গবন্ধুর, প্রায়োরিটি ফার্স্ট। কিন্তু এদিকে নিয়ে যে কিছু করা উচিত, দেখা যাচ্ছে যে তাদেরকে এত অনাকাঙ্ক্ষিত, সবাই তাদেরকে ফেলে দিচ্ছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছে, মারা যাচ্ছে, কিছু করা হচ্ছে না। কিছু করা উচিত। একমাত্র যিনি বেরিয়ে আসছিলেন কাজ করতে, সেটি হল মাদার টেরেসা। তিনি ভারত থেকে এসেছিলেন, এসে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছেন। নজরুল ইসলাম বলছেন আপনি যেটা করেন আমরা সাপোর্ট, আপনার সমর্থন করবো। এবং ওই যে খ্রিস্টান কমিউনিটি কাজ করেছে এখানে, এবং হলি ক্রস ফাদার্স যারা আছেন, তিনি হলি ক্রস সিস্টার্স, তারাই কাজ করেছেন এটা নিয়ে। তারপরে দেখা গেলো বেবি পাচারের সুযোগ হয়েছে, অনেকেই বেবি ট্রাফিকিং যেটা বলেন সেটা করা শুরু করেছে, ভেরি আনফর্চুনেট। তখন বঙ্গবন্ধু একটা আইন করার চেষ্টা করলেন, সুপারিশ চাইলেন। তখন ওরা সুপারিশ দিয়ে বললো যে তোমাদের দেশে যে অবস্থা, তোমাদের সামাজিক মূল্যবোধ, এখানে তার বৈষম্যের শিকার হবে, কাজে তাদেরকে ভালো হবে তাদেরকে স্থায়ীভাবে বিদেশে দত্তক ব্যবস্থার মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। তখন অনেকে প্রশ্ন করলো কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, ওরা ওখানে গেলে খ্রিস্টান হয়ে যাবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথা উঠেছিল। কিন্তু পরে দেখা গেল যে ক্যাবিনেটে একটা এগ্রিমেন্ট ছিল, যেহেতু বাংলাদেশে তাদের কোনো স্থান নেই,
তারা একটা নিরাপদ বাড়ি চায়, তাদের যদি বিদেশে পাঠিয়ে দেওয়া হয় তা তার ভালো হবে। এবং আমার এই বইটাতে সামারি হলো যে 15 জন শিশুকে নিয়ে আমি কাজ করেছি, আই ম্যাট অল অফ দেম। তারা কানাডাতে আছে, খুব ভালো করছে। গত বছর একটা মেয়েকে আমি নিয়ে এসেছিলাম, সেটা ইউনিভার্সিটি প্রফেসর হয়েছে, খুব ভালো করছে, ওরা ওপিডি করে। কিন্তু বাংলাদেশে দেখা যায় যারা যুদ্ধ শিশু হচ্ছে আমরা জানি না, তারা এখনও লুকিয়ে রয়েছে। এখনও 2014 সালে যে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একটা রায় দিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে যুদ্ধ শিশু যারা আছে তারা বেরিয়ে এসব পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, কিন্তু একটা যুদ্ধ শিশু বেরিয়ে আসেনি। অনুমান করেন তাদের বয়স 47 ইয়ার্স টুডে। যদি কেউ লালিত পালিত হয়ে থাকে, হয়তো বিয়ে করেছে, চাকরি করে, কিন্তু পার্টনারের সঙ্গে সেটা শেয়ার করতে পারেনি। তো এটা ভেরি আনফর্চুনেট। তো সেই জন্য বেরিয়ে আসছে না আর কি। উই ক্যান আস্ক আওরসেলভস কেন বেরিয়ে আসে না। বার্থ মাদার যারা, তাদেরকে কি বলা হতো? বার্থ মাদার তো তারা জন্ম হয়েছে, তাদেরকে ভিকটিম, অবভিয়াসলি তাদেরকে একটা জবরদস্তিমূলক গর্ভধারণ, তাদেরকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে তাদেরকে দেখা হয়েছে রেপ ভিকটিমস, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ভিকটিম হচ্ছে তারই দোষ, এইভাবে একটা মনোভাব, এবং কোনো ধরনের সম্মান দেওয়া হয়নি কখনো। বীরাঙ্গনা টাইটেল দেওয়া হয়েছিল, সেটা নিয়ে অনেক জটিলতা রয়েছে, কিন্তু দেখা গেল সেটাও অনেকে বীরাঙ্গনাকে বারাঙ্গনা বলে, বিভিন্নভাবে টার্মে কথা বলে, তাদেরকে ঠিক দেওয়া হয়নি, সম্মানটা দেওয়া হয়নি। এখন সরকার হতে চাচ্ছে, কিন্তু সামাজিকভাবে দেখা যায় যে সেই এখনো আমাদের সেই কুপমণ্ডকতা রয়ে গেছে, এবং বিভিন্ন কুসংস্কারের জন্য তাদেরকে ভালো দৃষ্টিতে দেখা হয় না। ফেরদৌসী প্রিয় ভাষিনী যেমন, যদি তাকে সরকার অনেক সম্মান দেওয়ার চেষ্টা করেছে, সামাজিকভাবে উনি অনেক জায়গায় নিগৃহীত হয়েছেন। আমি ওনার সাথে অনেকবারই কথা বলেছি বিভিন্নভাবে, এবং উনি আমাকে বলছিলেন যে উনি যখন প্রথমে বেরিয়ে আসলেন, তখন উনি ওনার ফার্স্ট থিং উনি করেছেন, ওনার মেয়ের বিয়ে হয়ে গেছিল বাইরে, মেয়ের শ্বশুর শাশুড়ির কাছে যেয়ে বলছিলেন যে আমি একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট করবো, আপনাদের সমর্থন চাচ্ছি। তো তখন বললেন যে অ্যানাউন্সমেন্টটা কি। তারপরে দেখা গেল যে তার মেয়েকে অনেকেই খুব কটাক্ষ করতো এবং খুব দৃষ্টিতে, সেটা এখনো আমাদের মধ্যে রয়ে গেছে আর কি। এটা এখনো জায়গা, আমরা অন্তত আলোকিত হই নাই। আজকের যে আলোকিত সকাল, গুড থিং যে আমরা আলো করছি, এবং ইয়াং জেনারেশন যদি জানতে পারে এটা ভালো হবে, ইন্টারেস্ট নেয়। আনফর্চুনেটলি এটা নিয়ে কিছু লেখা হয়নি, কারণ লেখার সুযোগ নেই, ডকুমেন্টস নেই। সেই জন্য আমি বিদেশে থাকার জন্য আর্কাইভসে যেতে পেরেছি, আর্কাইভসে অ্যাক্সেস হয়েছে, সবার তো এই আর্কাইভসে অ্যাক্সেস নেই। বাংলাদেশের আর্কাইভসে আমি গিয়েছি অনেকবার, কোনো রকমের দলিলপত্র নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে, অথবা ডোন্ট এক্সিস্ট এনিমোর। তো ডিফারেন্সটা ওয়ার বেবিস এবং ওয়ার অরফানসের মধ্যে মাথায় রেখে আমাদেরকে কাজটা করতে হবে আর কি। এই পর্যন্ত আমি বলছি তো কিছুই করা হয়নি। বিনা ডি কস্টা এবং নয়নিকা মুখার্জি, দুজন, নয়নিকা মুখার্জি এবং ভারতীয়, বিনা ডি কস্টা বাংলাদেশে, তারা কিছু কাজ করেছে, ভালো কাজ করেছে মুক্তিযুদ্ধ নিয়ে, ওয়ার বেবিস নিয়েও করেছে, কিন্তু ওনারা থিওরিটিক্যাল লেভেলে করেছেন, ইন আদার ওয়ার্ডস সংখ্যা নিয়ে কাজ করেছেন। কিন্তু আমি অ্যাকচুয়াল ওয়ার বেবিস, যারা আসল যুদ্ধ শিশুদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সঙ্গে কথা বলেছি, যারা বাবা মা, যারা দত্তগ্রাহী বাবা মা, তাদের সঙ্গে কথা বলেছি, এবং তাদের লাইফ, ওরা ওখানে বড় হয়েছে কীভাবে, ওটা নিয়ে আলাপ করেছি। সো ইটস এ ডিফারেন্ট সাইড অল টুগেদার। সোর্স আমি কি ইউজ করেছি? গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্টাল রেকর্ডস ইন ক্যানাডা, সুইজারল্যান্ড, বললাম তো ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিস। ইউনাইটেড কিংডমে একটা অর্গানাইজেশন আছে কল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন, সেখান থেকে আসছিলেন ডক্টর জেফ ডেভিস, উনি অস্ট্রেলিয়ান ডাক্তার, গাইনোকোলজিস্ট। ওনাকে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু দাওয়াত দিয়েছিলেন আসার জন্য, 72-এ উনি এসেছিলেন। আমি ওনার সঙ্গে দেখা করেছি অস্ট্রেলিয়া, উনি এখন প্রয়াত। তো উনি অ্যাবর্শনের উপরে কাজ করেছে। 72 সালে সরকার কয়েকটা অর্গানাইজেশন মিলে করেছিল, সেবা সদন নামে 22টা সদন এস্টাবলিশ করেছিল, যেখানে যারা অন্তঃসত্ত্বা তাদেরকে সাহায্য করার জন্য এবং অন্যান্য সার্ভিস দেওয়ার জন্য। তো তখন বাই দেন অনেক দেরি হয়ে গেছে, অনেকেই অ্যাবর্শন করে ফেলেছে, কাজে দরকার ছিল না, কিন্তু হেলথ সার্ভিসের দরকার ছিল, এবং ওখানে অনেকে জন্ম হয়েছে যুদ্ধ শিশু, তাদেরকে পরে নিয়ে যাওয়া হতো মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে রাখা হতো দত্তক।
দত্তক ব্যবস্থার জন্য। কিন্তু তখন প্রত্যেক অন্তঃসত্ত্বাকে জিজ্ঞেস করা হতো যে আপনি বাচ্চাটাকে রাখতে চান না না চান। তো দেখা গেল সবাই বলে যে না, আমি চাই না, জবরদস্তিমূলক গর্ভধারণ। সে চয়েসটা দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু প্রথমে জিজ্ঞেস করেছে, কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হবে না, কিছু জিজ্ঞেস করা হবে না, জাস্ট আপনি বলেন আপনি বাচ্চাকে রাখতে চান না না, যদি না রাখতে চান তখন ওরা একটা ব্যবস্থা করতো, নিয়ে যেত। তো দেখা গেল যে এক্সকিউজ মি, যাদেরকে রাখতে চায় না তাদেরকে জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চাকে সরিয়ে ফেলতো মা থেকে, যাতে কোনো অ্যাটাচমেন্ট গ্রো না করে, 3-4 দিন হলেও যাতে না করে। তারপর মা 3-4 দিন পরে চলে যেত এবং সব গোপনের করা হতো। এই কনফিডেন্সিয়ালিটিটা ওরা রেখেছে। এবং মিশনারিজ অফ চ্যারিটিতে আমি গিয়েছিলাম, সেখানে আমাকে দেখাবো একটা দলিল, সেখানে নামগুলো আছে। মাকে জিজ্ঞেস করেছে তোমার নাম দিতে চাও, যদি না দিতেন বাপের নাম তো প্রশ্ন ওঠে না, কে ধর্ষণ করেছে নোবডি নোজ। আর যে শিশুর জন্ম হয়েছে তার ওজন এবং তার নামগুলো মিশনারিরা দিয়েছে। সেজন্য দেখা যায় অনেক সময় নামে ওলট পালট হয়েছে। তো ওরা যদি মনে করে যে মাটা হিন্দু, তখন হিন্দু নাম হিন্দু নাম বলতো না, একটা এমন নাম দিয়েছে যেটা জেনারেলি হিন্দুদের হয় বা মুসলমানদের হয়। অনেক নাম আবার কমন, বোঝা যায় না আর কি। হ্যাঁ, বাট এরা মিশনারিজটা দিয়েছে। এই যে এই বইটার নাম হলো রেজিস্টার বুক। এটা খুবই কনফিডেন্সিয়াল এবং এটা আমাকে দেখতে দিয়েছে, কারণ আমি অনেক চেষ্টা করে আর অনেকভাবে একটা ক্রেডিবিলিটি এস্টাবলিশ করেছি। একটা চিঠি নিয়ে এসেছিলাম ক্যানাডা থেকে যে আমি গবেষণা করছি, গবেষণার পারপাস। তো আমাকে সিস্টার সুপিরিয়র উনি দেখতে দিয়েছিলেন, বাট উনি পাশে দাঁড়িয়েছিলেন। উনি বলছেন যে নো, আই হ্যাভ টু বি দেয়ার। যে আমি বললাম আমি খালি একটা ফটো তুলি, তা নাহলে তো আমি বইয়ে বলতে পারবো না। তো প্রমাণস্বরূপ দিয়েছেন, বাট আমি কথা দিয়েছি আমি কাউকে দিয়ে দেবো। তো উনি দিয়েছেন, বাট উনি দাঁড়িয়েছিলেন, পাশে দাঁড়িয়েছেন এই ফটোটা তোলার জন্য। তো এটা হলো বন্ধ আর এটা খোলা। খোলাতে এখানে দেখা যায় কলাম কি আছে, প্রথমত জন্মের তারিখ এবং তাদের বাচ্চার নাম এবং ওজন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ সব প্রিমেচিওর বেবিজ হাতে তালুতে বসতে পারে এরকম, সবাই ওজন খুব কম, কারণ পুষ্টিকর খাওয়া খায়নি, কোনো ধরনের প্রিনেটাল কেয়ার নেওয়া হয়নি। তো বরং এদের জন্ম হয়েছে বিকজ এরা অ্যাবর্শনের সময় এরা সাকসেসফুল, এবার সফল অ্যাবর্শন হয় নাই, তাই তাদের জন্ম হয়েছে। অ্যাবর্শন সফল হলে তো ওরা থাকতোই না। এবং এখানে বাবার কোনো কলমে নেই, কারণ বাবার নাম দেওয়ার প্রশ্ন মাকে জিজ্ঞেস করা হয়েছে, তো মারা দেয় না। তো এটা হলো বেসিস। এটাই দেখেন কত বড় বই, এখানে অনেক আছে। তা আমি খালি 15টা নাম পেয়েছি, কারণ 15টা ক্যানাডাতে পাঠিয়েছিল প্রথম, তাদের পরে আরও পাঠানো হয়েছে। পরের সব ওই সংজ্ঞার জন্য হয় না, কারণ অনেক সেকেন্ড ব্যাচে যারা গিয়েছে দেখা যায় তাদের বয়স 72 সালের অক্টোবরে গেছে, একজনের বয়স 6 বছর, আরেকজনের বয়স মোর দেন 1 ইয়ার। সেটা তো হবে না, যুদ্ধ শিশু হবে না, তারা যুদ্ধ আনা। মনোয়ারা ক্লার্ক নামে যে মেয়েটা আসছিল ওর একই অবস্থা, একই সমস্যা, সেজন্য আমি ওকে ইনক্লুড করিনি। যাই হোক, সোর্সেস বলতে বললাম। আর ক্যানাডার সোর্সেস হলো ডিপার্টমেন্ট অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ম্যান পাওয়ার অ্যান্ড ইমিগ্রেশন, ন্যাশনাল আর্কাইভস এবং আর্কাইভস অফ অন্টারিও, আর ফ্যামিলিজ ফর চিলড্রেন আর কোয়াঙ্গিন ফাউন্ডেশন। এইগুলা ইনভলভ ছিল, সেজন্য তাদের কাছে রেকর্ডসগুলো আছে। এবং ওখান থেকেই আমি রেকর্ডসগুলো এনেছি, যেগুলো বাংলাদেশের রেকর্ডস, কিন্তু ওখানে আছে এখানে নেই কপিস, অরিজিনাল বাংলাদেশ। তো ওখানে আমাকে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যান্ড প্রোটেকশন অফ প্রাইভেসি অ্যাক্টের আন্ডারে রিসার্চ করতে হয়েছে এবং পারমিশন নিয়ে কাজ করেছি। এবং তখন আমাকে দেখতে দিয়েছে, যেহেতু অনেক বছর হয়ে গেছে সেজন্য অত সেন্সিটিভ না। আদারওয়াইজ অনেক সময় সেন্সিটিভের জন্য ইনফরমেশন পুরো অ্যাক্সেস দেয় না। তো আই ইন্টারভিউ 13 কাপলস, 13টা কাপলস। একটা কাপল 2টো বাচ্চাকে নিয়ে গেছিল আর কি, আর 13 ওয়ার বেবিজ। একটা ওয়ার বেবিজ ওরা যারা অ্যাডাপ্ট করেছে তারা আমেরিকা চলে গেছে, এখন আর কোনো ইনফরমেশন নেই, পেলাম না। আচ্ছা, বাংলাদেশে ইন্টারভিউ নিয়েছি, যে সোশিওলজিস্ট অনেকেই আছেন, সোশ্যাল ওয়ার্কার্স, কাউন্সিলার্স ওই সময় যারা ছিলেন, জাহাঙ্গীর হায়দার, নুরুল ইসলাম খান, মাহমুদা বেগম, ফাতেমা কালাম, জিনাতারা ভুইয়া, নার্গিস আক্তার, রাজিয়া, এরা সবাই ওই নারী পুনর্বাসন বোর্ড করা হয়েছিল, সেখানে কাজ করেছেন, অথবা সাইকোলজিস্ট হিসাবে কাজ করেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং ওই বীরাঙ্গনাদেরকে নিয়ে কাজ করেছেন। তো তাদের এক্সপিরিয়েন্সটা জানার জন্য, একটা আইডিয়া জানার জন্য কীভাবে হয়েছিল সেটা আমি করেছি। আচ্ছা, যে বইটা আমি রচনা করেছি সেটাতে 8টা চ্যাপ্টার আছে। হোয়াট ডু দ্য পিপল, এখানে আমি জানার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে হোয়াট ডু দ্য পিপল অফ বাংলাদেশ নো অ্যাবাউট ওয়ার বেবি সম্পর্কে বাংলাদেশের লোক কতটুকু জানে,
সেটা জানার চেষ্টা করেছিলাম। হু আর দ্য ওয়ার বেবিস, কারা ওয়ার বেবিস, ওয়ার আর দ্য উইমেন ভিকটিমস অফ 1971, যে যারা ভিকটিম হয়েছিলেন তারা কোথায় আছেন, তারা কি পাবলিকলি আছেন নাকি না। আমরা জানি ফেরদৌসী প্রিয়বাসিনী বেরিয়ে আসছিলেন, আরও কয়েকজন, কিন্তু দেখা যায় যে এটারও ঠিক অন্য একটা বিপরীত দিক আছে। তারা বেরিয়ে আসলে ঠিক তারা সমাজে ওভাবে গৃহীত হন না, বরং আরও নিগৃহীত হন, সেটা সমস্যা। হোয়াট ডু দে ডু ফর এ লিভিং, তারা কি করে, কাজ করেন, বা বীরাঙ্গনা বলেন অথবা যুদ্ধ শিশু। ডু দ্য পিপল অফ বাংলাদেশ নো অ্যাবাউট দেয়ার ওয়্যার অ্যাবাউটস, আমরা কি জানি তারা কোথায় আছে, বাংলাদেশে যুদ্ধ শিশু যারা রয়ে গেছে। আমরা জানি তার 47 years old today, এইটুকুই জানি। বিভিন্ন রূপা চক্রবর্তীর প্রতি একটা গল্প বলছিল সিলেটের একটা, অনেকে জানে, অনেকে কারা বিষয় অনেকে জানা যায়, অনেকে অনেক বলা হয়, কিন্তু আমরা কোনো প্রমাণ নেই, কিছু নেই, কিন্তু তারা যুদ্ধশীলরা বেরিয়ে আসে না, এসে আত্মপরিচয় দিতে চায় না। তা আমাদের বড় প্রশ্ন, কেন দিতে চায় না, সেটাই। হাউ মেনি হ্যাড কমিটেড সুইসাইড, কতজন লোক বীরাঙ্গনা যে আত্মহত্যা করেছে সেটার কোনো হিসাব নেই, কখনো পাওয়া যাবে না। হাউ মেনি হ্যাড ডাইড ডিউ টু কমপ্লিকেশনস রিজাল্টিং ফ্রম এনফোর্সড প্রেগনেন্সি, কারণ এই জিনিসটা তো লুকিয়ে রাখতে হয়েছিল, কাজে ট্রিটমেন্টের কোনো সুযোগ ছিল না। তো সেই জন্য যে অন্তঃসত্ত্বা হওয়ার পরে কতজন আত্মহত্যা করেছে এবং কতজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, সেটা একটা প্রশ্ন থেকে যায়। হাউ মেনি ওয়ার বেবিজ আর বোর্ন প্রায়ার টু অ্যান্ড হাউ মেনি আর বোর্ন ফলোয়িং দ্য ইন্ডিপেন্ডেন্স, যুদ্ধের আগে কতটুকু যুদ্ধ শিশুর জন্ম হয়েছিল এবং যুদ্ধ স্বাধীনতার পরে। তো দেখা যায় যে মেজরিটি টাইম অন্তঃসত্ত্বা হওয়ার পরে তার বার্থ মাদাররা অ্যাবর্শনের করে জিনিসটাকে শেষ করে দিয়েছে আর কি। তো আমাদের যদি কেউ কখনো প্রশ্ন করে যে যুদ্ধ শিশু, কতজন যুদ্ধ শিশু জন্ম হয়েছে, তার উত্তরে বলতে হবে যে আমাদের জানতে হবে কতজন যুদ্ধ শিশুর জন্ম হয়নি, মানে অ্যাবর্শনের জন্য তাদের জন্ম হয়নি, সে নাম্বারটাই বড় ইম্পর্টেন্ট। এদের জন্ম হয়েছে বিকজ এর অ্যাবর্শন করলে সাকসেস, সফল হয়নি, অনেকবার অ্যাবর্শনের চেষ্টা করছে, সফল হয়নি, এবং সেটাও লুকিয়ে করতে হয়েছে, তারপরে করার পরে সফল হয়নি, তাই তারা বেঁচে। ইন দ্যাট সেন্স এদেরকে বলে খুব রিজিলিয়েন্ট বেবিজ, ভেরি স্ট্রং, সেটা একটা ইয়ে। আর চ্যাপ্টার 1-এ আমি দিয়েছি হিস্টোরিক্যাল কনটেক্সট, বার্থ অফ দ্য ওয়ার বেবিজ। কনটেক্সট অর্থাৎ কীভাবে যুদ্ধ শুরু হওয়ার পরে কীভাবে তাদেরকে আমাদের নারীদেরকে ধর্ষণ করা হলো, নিয়ে যাওয়া হতো, কোথায় নিয়ে যাওয়া হতো, এসবের চেষ্টা করেছি বিভিন্ন বই থেকে নিয়ে, বিভিন্ন সোর্স থেকে নিয়ে, এবং অ্যাটেম্পটেড টু এস্টিমেট, একটা ধারণা চেষ্টা করেছিলাম। কারণ তখন তো কোনো লিস্ট নাই যেখানে যে বলতে হবে এরা অন্তঃসত্ত্বা হয়েছেন বা এরা ধর্ষিত হয়েছেন, এরকম কোনো লিস্ট নেই, তখন আর কেউ থাকবে না, কোনো দেশেই থাকে না। কাজে এটা কেউ তো ডিক্লারেশন দেয়নি যে আই বিন এ রেপ ভিকটিমস। তো এটা ইমাজিন ইফ ইট ওয়াজ উইথিন ইউর ফ্যামিলি, ইফ ইট ওয়াজ মাই মাদার অর সিস্টার, আই ট্রাই অ্যান্ড হাইড ইট, সবাই তাই করেছে, তো সেখানে বলার কোনো কথা নেই, খবর নেই, বাট উই নো ইট হ্যাপেন্ড, এটার বিভিন্ন এভিডেন্স রয়ে গেছে। এটা একটা ডিফিকাল্ট। চ্যাপ্টার 2-তে আমি আলোচনা করেছি অ্যাডপশন ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ অ্যান্ড ক্যানাডা, বা ক্যানাডাতে অ্যাডপশনটা কীভাবে হয় এবং বাংলাদেশে কীভাবে হয়, দু দেশেরই একটা তুলনামূলক আলোচনা করার চেষ্টা করছি। সমস্যা হলো বাংলাদেশে তখন এবং এখনও কোনো অ্যাডপশন অ্যাক্ট বলতে কিছু নেই, যেটা আছে সেটা হলো গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ড অ্যাক্ট, সেটা লর্ড কর্নওয়ালিসের আমাদের, সেটা অনুযায়ী একটা শিশুকে, অনাথ শিশুকে দত্তক নেওয়া যেতে পারে, ইন দ্য সেন্স নিয়ে বড় করলেন, তারপর শিশুটা যখন 18 বছর হবে তখন শিশু উইল বি অন ইজ ওন, উইল বি এ মেজরিটি, কোনো ইনহেরিট করতে পারবে না কিছু, এইভাবে একটা গার্ডিয়ান হয়, এবং ইউ সিজ টু বি দ্য গার্ডিয়ান, তুমি আর গার্ডিয়ান থাকবে না আফটার 18 years old। এটা বিদেশে ডিফারেন্ট, বিদেশে ইফ ইউ টেক অ্যাডপশন দেন ইট বিকামস ইউর চাইল্ড, এবং সব কিছু কোনো ধরনের ডিসক্রিমিনেশন করতে পারবে না, এটা তো ভেরি ডিফারেন্ট। তো বাংলাদেশে যখন ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিস বাংলাদেশে রেকমেন্ড করলো যে তোমরা তাকে অ্যাডপশন করে পাঠাও, তখন বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সমস্যা ছিল কীভাবে অ্যাডপ্ট করবো, আমাদের তো কোনো আইন নেই। তখন তিনি একটা আইন প্রণয়ন করলেন, মিনিস্ট্রি অফ ল লিগাল অ্যাফেয়ার্সের সাথে আলোচনা করে, এবং সেটার মূল ইয়ে ছিল যে যারা ধর্ষিত হয়েছে এবং এজ এ রেজাল্ট অফ রেপ যাদের জন্ম হয়েছিল, ফাদার বাই পাকিস্তানি সোলজার্স বা তাদের অ্যাসোসিয়েটস, উনি তাদেরকেই বিদেশে পাঠানো হবে, এবং এই আইনটা 84 পর্যন্ত ছিল, পরে সেটাকে ইয়ে করা হয়েছে, সেন্ড করা হয়েছে। তো সেটা করে এটাকে ইন্টারন্যাশনাল সোশ্যাল ইন্স্যুরেন্সের
বেসড সোশ্যাল ইন্টারন্যাশনাল সোশ্যাল সার্ভিসের সুপারিশ অনুযায়ী তাদেরকে করা হয়েছে এবং বিদেশে পাঠানো হয়েছে। চ্যাপ্টার 2, হ্যাঁ, চ্যাপ্টার 3 হলো মুভ বিয়ন্ড রেটরিক। তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হলো, যে কানাডাতে যে অর্গানাইজেশন আছে, একটা অর্গানাইজেশন ফ্যামিলিজ ফর চিলড্রেন, নন প্রফিট অর্গানাইজেশন, তারা দত্তক নিয়ে কাজ করে ভিয়েতনাম থেকে বিভিন্ন দেশ থেকে নিয়েছে। তো তারা আসছিল বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এবং তারা সাজেস্ট করতো আর কি যে আমরা নিয়ে যাবো অন বিহাফ অফ আদার প্যারেন্টস। তো কানাডাতে অ্যাডপশন করতে হলে আবার প্রভিন্সিয়াল গভর্নমেন্টের পারমিশন লাগে, হোম স্টাডি করে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সে দেখবে যারা কোয়ালিফাইড কিনা, প্যারেন্টসরা আসলে আদৌ নিতে চায় না কিনা, বেবিকে নিয়ে অ্যাবিউজ করবে, অনেক ধরনের। তা ওগুলো রেকমেন্ডেড হয়ে যদি পারমিশন পায়, এটা বলে হোম স্টাডি, তখন তাদেরকে পারমিশন দেয়, তাই করা হয়েছিল। তো তখন সবাই তো আসতে পারে না, তখন প্যারেন্টসরা কিছু প্যারেন্টসরা বলছে যে তুমি অন বিহাফ অফ মি পিক এ চাইল্ড অ্যান্ড ব্রিং ফর মি। তো তখন একটা কাপল আসছিল, তারা অন বিহাফ নিজেরা নিয়েছে এবং অন বিহাফ অফ আদার কাপলস নিয়ে গেছিল, টোটাল 15টা বেবি। এই যে এই কাপল এরা নাম হলো খুব বিখ্যাত লোকেরা, কানাডা হাইয়েস্ট অ্যাওয়ার্ড পেয়েছে, এরা হলো প্রিস্ট ক্যাপুচিনো। ওদের একটা শিশু স্বর্গ নামে আছে বাংলাদেশে, চিটাগংয়ে আছে, ওরা সেখানে কাজ করে। ওদের 21 জন ছেলে মেয়ে, 21 জনের মধ্যে 2 জন হলো ওরা বলে হোমমেড, যাকে তাদের নিজস্ব সন্তান যেটা বলা হয়, বায়োলজিক্যাল, আর বাকিরা হলো সব অ্যাডপ্টেড ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। 11টা দেশ থেকে নিয়ে এসছে তারা, এবং তারা এভাবেই, এবং দেখা যাবে যে 15 জন শিশুকে নিয়ে গেছে সবাই কিন্তু দত্তক নিয়েছে, কেউ নিঃসন্তান না। আমাদের দেশে তো সাধারণত বলা হয় যে যারা দত্তক নিয়ে নেয় তারা নিঃসন্তান, ছেলে মেয়ে হয় না সেজন্য, বাট দ্যাট ইজ নট দ্য কেস। চ্যাপ্টার 4 হলো বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার অডিসি, অর্থাৎ জার্নি, কিভাবে গেল সেটা আরেকটা বিরাট ব্যাপার। কারণ যুদ্ধ শিশুরা সবই ছিল খুবই ছোট, এত ছোট যে তাদের ডিহাইড্রেশন ভয় ছিল। একজনকে 2 জনের সাথে একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, এয়ারলাইন্সের নিয়ম হলো। কাজে এতগুলো বাচ্চাকে নিতে হলে অ্যাটেন্ডেন্ট কে পাবে, কোথায় পাবে? তখন ভলান্টিয়ার্স খোঁজা হলো, অনেকে ভলান্টিয়ার করলো। কানাডা থেকে আসলো, এয়ার ইন্ডিয়ার 2 একজন আসলো, এয়ার কানাডার অনেকে আসলো, নার্সেস আসলো, তারা সাথে নিয়ে ডিজাইন করে তাদেরকে নিয়ে যাওয়া হলো। কারণ প্রত্যেকটা 2টো বাচ্চার জন্য একজন গার্ডিয়ান থাকতে হবে। এই যেদিন তারা বাংলাদেশ থেকে গেল, এই বাম দিকে দেখুন, অবজারভার ওয়াজ দ্য অনলি নিউজ পেপার যেখানে খবরটা ছিল। তখন বাংলাদেশে প্রায় 22টা খবরের কাগজ ছিল, তার মধ্যে অবজারভার একমাত্র খবরের কাগজ যেখানে নিউজটা দিয়েছিল যে যুদ্ধ শিশুরা যাচ্ছে প্রথম। আর বাকি কোনো কাগজে দেয়নি। আমি 72 সালের সব কাগজগুলো পড়লাম, কোনোটাতে দেয়নি, কারণ এটা নিউজ ওয়ার্ড, এটা দেওয়ার মতো কোনো খবর না। এরা যে যাচ্ছে বা আসছে, এর চেয়ে আরো ইম্পর্টেন্ট খবর আছে, তো সেটা। এখন কিন্তু দেখা গেল ওই দিন যেদিন যে কানাডা পৌঁছালো, সেদিন দেখা গেল কানাডীয় প্রত্যেকটা বড় শহরের কাগজে একটা বিরাট নিউজ, লিড নিউজ, হ্যাঁ, লিড নিউজ ছিল। এবং প্রত্যেকটা বাচ্চার উপরে ওরা ছোট ছোট প্রতিবেদন করছে, বাবা মাকে ইন্টারভিউ নিয়েছে, যেদিন তারা এয়ারপোর্টে আসবে, মন্ট্রিয়াল এবং টরন্টো 2 এয়ারপোর্টে নেমেছিল, সকাল থেকে নিউজ রিপোর্টাররা যায় বসে আছে যে ওয়ার বেবিজ এসছে, আমরা দেখবো। বাবা মারা নিয়ে গেছে, বিভিন্ন ধরনের ডাইপার নিয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে গেছে, বসে আছে। ইন্টারভিউ বলছে যে আই এম হিয়ার টু পিক আপ মাই ডটার, নেভার সিন ডটার, দ্য ডটার আই হ্যাভ নেভার সিন। তো নিয়ে হচ্ছে অন্য একটা পরিবেশ। বাংলাদেশে এটা কোনো খবরই ছিল না। তো এই যে একটা ডিফারেন্স, তাদেরকে বলা হয়েছে বাংলাদেশের কাগজে, তাদেরকে বলা হয়েছে শত্রু সন্তান, বিভিন্ন বলা হয়েছে। খবরের কাগজে ওখানে বলা হয়েছে চিলড্রেন অফ ডিসপেয়ার, বলছে যে এদের কোনো দোষ নেই, এদেরকে আমরা কানাডীয় ফিউচার কানাডিয়ানস বলেছে, তাদেরকে খুব সুন্দর করে করেছে। এই যে মেয়েটা মাঝখানে আছে, ও এখন নায়াগ্রা ফলসে চাকরি করে, ম্যাটার ফলস আমাদের বাড়িতেও আসছে। ওরা খুব ওপেনলি বলে। চ্যাপ্টার 5 বলি। চ্যাপ্টার 5 হলো অ্যাডপ্টিভ প্যারেন্টস, ওয়ার বেবিজ অ্যান্ড দ্য ভিনিয়ার্ড। আমি ওই প্রত্যেকটা বাবা মাকে ইন্টারভিউ নিয়েছি, যে জিজ্ঞেস করেছি যে আপনি বাংলাদেশ থেকে নিলে, একটাই প্রশ্ন আমার ছিল যে আপনি বাংলাদেশ থেকে দত্তক নিলেন কেন? কারণ কানাডাতে তো অনেক ছেলে মেয়ে পাওয়া যায়, তখন পাওয়া যায়। 72 সালের স্ট্যাটিস্টিক্স দেখলাম যে অনেক বাচ্চা মা অ্যাভেলেবল, ওখানে আবার সব অ্যাভেলেবল থাকে।
কোন বেবি কোথায় অ্যাভেলেবল, কত। তো ওরা বললো যে আমি বাংলাদেশ থেকে নিলাম, কারণ মনে হলো, ওরা কিন্তু একই উত্তর দিয়েছে সবাই, একই উত্তর কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞেস করেছে, আলাদা আলাদা। একজন জানিও না যে আরেকজনকে জিজ্ঞেস করছে। ওরা বললো যে আমি বাংলাদেশ থেকে নিলাম এই জন্য আমার মনে হলো আমি যদি না নিই অন্য কেউ নেবে না, তাই বাংলাদেশকে বাঁচার সুযোগ দিতে চাই, এই প্রশ্নটা। আরেকজন নিয়েছে একটা বাচ্চা যে সবচেয়ে বেশি দুর্বল ছিল। তো আমি বললাম তুমি এত দুর্বল অল্পকে নিলে না কেন, অন্য বাচ্চাকে নিলে না কেন? বলে আমি যখন ওকে দেখলাম আসছিল সেখানে নিলে, তখন মনে হলো হি নিডস এ মাদার অ্যান্ড আই এম দ্য মাদার, তখন আমি তাকে নিলাম। আর যে কাপলস দুটো বাচ্চা নিয়েছে ওরা বলেছিল যে আমরা চাই যে কোনো বিকলাঙ্গ যদি কেউ থাকে বা কোনো অসুস্থ থাকে তাদেরকে নিতে চাই। আমি জিজ্ঞেস কেন, বলে তাদেরকে তো অন্য কেউ নেবে না, তাই আমি নিতে চাই। তো এই যে একটা মানবিক সাইড ওদের, তো অবিশ্বাস্য। আই ওয়াজ রিয়েলি হাম্বলড যে এরকমের কথা, যেখানে আমরা বাংলাদেশে কীভাবে তাদেরকে দেখছি এবং তারা নিয়ে যাচ্ছে এবং কেউ নিঃসন্তান না। তখনই আমি জিজ্ঞেস করলাম, একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই যে কাপলস দেখালাম যে আপনারা হাউ মেনি আর ইউর ওন চিলড্রেন। আমি তো বাংলাদেশ থেকে 22 বছর বয়সে চলে গেছি, আমি আসলে জানি না কীভাবে প্রশ্নটা করতে হয়। তো তখন আমাকে শি ওয়াজ রিয়েলি অফেন্ডেড। সে বলে, মুস্তাফা, আই এম অফেন্ডেড বাই ইউর কোয়েশ্চেন, দে আর অল মাই চিলড্রেন, সাম আর বায়োলজিক্যাল, সাম আর নট। বলে, দিস ইজ অ্যান অফেন্সিভ কোয়েশ্চেন, ডোন্ট আস্ক দিস কোয়েশ্চেন। তো আমাকে বাসায় যে প্র্যাকটিস করতে হয়েছে যে নেভার ডু আই আস্ক দিস কোয়েশ্চেন এগেইন। যে আমাদের বলে না আপনার নিজের পেটের সন্তান কজন, এই ধরনের একটা মেন্টালিটি আছে না, তা ওইটা নেই কিন্তু। এবং বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করা হবে সিবলিংস, ইউর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সবাই ভিয়েতনাম থেকে আসছে, কম্বোডিয়া থেকে একসাথে গ্রো আপ করেছে, মানে অবিশ্বাস্য একটা পরিবেশে যে মানবিক দিকটা এত বড়। শি ওয়াজ রিয়েলি অফেন্ডেড। তখন আমি বললাম, আই এম ভেরি সরি, আই ডিডন্ট নো হাউ টু আস্ক দিস কোয়েশ্চেন। তারপরে আরেকজনকে জিজ্ঞেস করেছিলাম যে সিটাতে কাজ করে, আমি যে বিল্ডিংয়ে কাজ করতাম ওই বিল্ডিংয়ে ক্যাফেটেরিয়াতে, আমি অনেকবার যে কথা বলতে চাই না, বহু কষ্টে কফি খাওয়ার সময় একটা সুযোগে, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার এক্সপিরিয়েন্স কি, ক্যান ইউ ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, এতদিন ওয়েট করতে হচ্ছে। বলে, মুস্তাফা, ইট ওয়াজ এ লং ওয়েট। কাগজ ফিল আউট করার পরে, যুদ্ধ চলাকালীন সময় ওরা ফর্ম ফিল আউট করছে, জানে যে বাচ্চাদের জন্ম হচ্ছে, দে ডোন্ট নো এটা ছেলে হবে না মেয়ে হবে কিছু। বলে, আমি একটা বাচ্চা চাই, কারণ বাঁচার সুযোগ দিতে চাই, এইভাবে আর কি। তো তখন আমি জিজ্ঞেস করলাম, তো বললো যে ইট ওয়াজ এ লং ওয়েট ফর মি, ইট ওয়াজ লাইক হ্যাভিং লেবার পেইন। তো বলে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস লেবার পেইন ইন পাবলিক। আমি, তুমি তো আমাকে এখনই বলে ইয়েস, বাট দ্যাটস নট ফর ইউর বুক। তারপর আমাকে বললো যে, আমি বললাম ঠিক আছে, আমি যা লিখবো তোমাকে দেখাবো। ও বলে যে হ্যাঁ, সবার সাথে এরকম কথা হয়েছে যে আমি যেটা লিখবো আই উইল শো ইট টু ইউ, ইউ উইল অ্যাপ্রুভ ইট, কারণ এখানে সেন্সিটিভিটির ব্যাপার আছে। তো ও বলে যে দিস ইজ মাই প্রাইভেট লাইফ, আমরা তুমি এত বড় একটা কাজ করেছো, আমি লেট মি টক অ্যাবাউট। বলে যে নো, আই উইল রাইট মাই ওন স্টোরি, যদি লিখতে হয়, ইউ ডোন্ট নিড টু রাইট অ্যাবাউট মি। এই ধরনের আর কি। বা খুবই মানে কোনো ধরনের এটা যে লজ্জার ব্যাপার না, এটা আমার একান্ত ব্যক্তিগত, আমি করেছি। তো বললো ইট ওয়াজ লাইক হ্যাভিং এ লেবার পেইন। আমি বললাম, আমাকে বলে ইটস নট ফর ইউর বুক, বাট ইটস জাস্ট ফর ইউ টু গিভ ইউ অ্যান আইডিয়া অ্যাবাউট ইট, ইউনো। খুব যখনই যার সাথে কথা বলেছে খুব আগ্রহ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, কারণ কোঅপারেশন ছিল আর কি। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। যে এখানে ফটো দেখেন, ওই নিচের ফটোটা ওরাই 21টা ছেলে মেয়ে নিয়ে ওরা তুলেছে। ওদের এখন গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস আছে। ওরা অ্যাকচুয়ালি কাপলসটা আমেরিকার শিকাগোতে ছিল, ওরা একটা জাপানিজ বাচ্চা অ্যাডপ্ট করেছিল। তখন ওখানে নিষেধ করেছিল যে তুমি পারবে না, বিকজ ইউ আর হোয়াইট। তখন সাংঘাতিক রেসিস্ট ছিল আমেরিকা 60s। তখন ওরা বলছে যে না, আমরা এই দেশে থাকবো না। তখন ক্যানাডা অনেক বেটার দেশ, ক্যানাডা চলে এসছে। তারপরে এসে ওরা একটা করে অ্যাডপ্ট করা শুরু করেছে। ইন্ডিয়া থেকে নিয়েছে, বাংলাদেশ থেকে আরেকটা নিয়েছে, আর যুদ্ধ শিশু নিয়েছে। সো নিয়ে এখন ওদের ফ্যামিলি রিউনিয়ন যখন প্রায় 100 লোক হয়, কারণ ওদের বড় ছেলেদেরই গ্র্যান্ড চিলড্রেন আছে, হ্যাঁ। তারপরে তো অনেক গ্রেট গ্র্যান্ড চিলড্রেন, একটা হিউজ একটা। এবং ওরা তো প্রিস্ট ছিল, বেশি পয়সা ছিল না। জিজ্ঞেস তোমরা কীভাবে সাপোর্ট করবে? ওরা বললো বিভিন্ন কোম্পানি, যেমন ডাইপার কোম্পানি ডাইপার দিত, মিল্ক কোম্পানি থেকে মিল্ক সাপ্লাই করলো। তো ওরা ভালো কাজ করছে, তো সবাই দিয়ে দিত, 1 বছরের সাবস্ক্রিপশন দিয়ে দিল। তারপর ডিসকাউন্টে খাওয়া যেত, সব দিত। ভেরি নাইস হাউস, ওদের ফার্ম হাউসে আমি দিয়েছি। আর উপরে ওরা 6টা বাচ্চা আছে, এক একটা দেশে। আর চ্যাপ্টার 6 যেটা হলো জোজ অ্যান্ড ওয়াউজ টু প্যারেন্টস। ইন আদার ওয়ার্ডস, আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমাদের অভিজ্ঞতা। তো সবাই ভালো অভিজ্ঞতা বলেছে, খারাপ কিছু বলেনি।
বললো যে টিনেজার ইজ এ বিগ প্রবলেম, যখন বাচ্চারা বড় হতে থাকে তখন বিভিন্ন সমস্যা হয়, তো ওদের বেলাও তাই হচ্ছে, কিন্তু ওরা যেহেতু ওরা অন্য বর্মীয় সেজন্য না, এটা ইট হ্যাজ টু ডু উইথ দ্য এজ, তার জন্য হয়েছে। এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স নারেট করেছে আর কি বাবা মারা, ভেরি পজিটিভ, বিকজ প্যারেন্টসরা তো ওরা জানতো যে 2 বছর আরও কম যখন হয় বাচ্চারা, তখনই ওরা দেখতো বাবা মা সাদা, সাদা না স্কিন জিজ্ঞেস করতো, তো তোমরা বলতো, তো আমি বললাম কীভাবে বলতো, বলো আমরা সব বয়স উপযোগী উত্তর দিতাম যে, এবং এনকারেজ করতাম। আজ তারপরে যখন বড় হয়েছে তাকে বলছি দিস ইজ হাউ ইউর মাম ওয়াজ কনসিভড এবং দিস ইজ হাউ ইউ আর বর্ন, এবং তারপরে তাদেরকে বলছি যে তুমি যে ফাইন্ড আউট করো ইনফরমেশন, তারপর তো অনেকে আসতে জানতে চায়, তো তো ওরা খুব এনকারেজ করে। যারা সাধারণত অনেকে দেখা যায় যে অ্যাডপ্ট করে যারা বলতে চায় না বাবা মা সম্পর্কে, এবং মা সম্পর্কে খারাপ ধারণা দেয়, তো তোমার মা ভালো না, এটা ওরা করেনি, কারণ বলে যে না ডেফিনেটলি পজিটিভ করেছে, এবং বাচ্চারাও সেজন্য সেইভাবে মাকে খুব ইয়ে করে দেখে। এই যে এখানে নিচে এরা প্রিস্ট, এদের ফ্যামিলি, এখানে যে 19টা ছেলে মেয়ে আছে, এরা 8-10টা ছেলে, প্রত্যেকে লেখা আছে নিয়ে করেছে। চ্যাপ্টার 8 হলো যুদ্ধ শিশুদের নিয়ে আমি কাজ করেছি, যারা তারা 20s ছিল, তারপরে এখন তো তারা 40s, তখন থেকে শুরু করছে, তারাও গ্রো আপ হতে মেয়ে, এবং অনেকে জিজ্ঞেস করেছে বিভিন্ন ধারণা। একটা ছেলে বললো যে আমার অনেক সমস্যা ছিল, বাট দোজ আর ডিফারেন্ট, আমার ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মাই স্কিন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মাই প্যারেন্টস, ইটস মাই ওন ইয়ে। আরেকটা ছেলে বলছে আমি ছোটোবেলা ভাবতাম আমি যদি সাদা হতাম তাহলে হয়তো আরও ভালো হতো, এরকম। তারপর জিজ্ঞেস করলাম যে তুমি বাংলাদেশ সম্পর্কে কতটুকু জানো, বলে আমি জানি বাংলাদেশে আমার জন্ম হয়েছে, ইটস পার্ট অফ মি, বাট আই এম আ ক্যানেডিয়ান। আমি বললাম কীভাবে, বলে দিস ইজ ওয়ার আই ওয়াজ রেজড, অ্যান্ড আই চোখ খোলার পরে আমি দেখছি তারাই আমার প্যারেন্টস, বাট আই হ্যাভ এ বার্থ মাদার, বলে বার্থ মাদার একজন আছেন আমার বাংলাদেশে। এই যে নিচের ছেলেটা ওর নাম হলো রায়ান গুড, ওর নাম বাদল, কিন্তু সিস্টার যেখানে ছিলেন এখানে উনি সাউথ ইন্ডিয়ান ছিলেন, বাংলা জানতেন না, সেজন্য বাঠল লিখেছিলেন, BATOL, এটা হচ্ছে বাদল হবে আর কি, তারপরে কারেক্ট করা হয়েছে। এনিওয়ে, তো সে একটা ফ্রেঞ্চ মেয়েরা বিয়ে করছে, তো ও ভেরি ইন্টারেস্টিং, 3বার আসছে বাংলাদেশে, এসে ওর জন্মদাত্রী মাকে খুঁজছিল, তো তারপর জানলো যে আমি তো ওনাকে কখনো পাবো না। ওখানে একজন ধাত্রী ছিলেন, উনি বলছেন তো বরিশালে, সে বরিশাল চলে গেছে। বরিশাল যে এটা কোথায় আসছে, আমি তো মাকে খুঁজে পাবো না, বিকজ তখন বললো আই মাইট ইজ ফাইন্ড আউট অ্যাবাউট দ্য কান্ট্রি, যে দেশে আমার জন্ম হয়েছে সেটা। তারপরে এখানে 1 বছর ছিল, তো সেখানে ইমেল লিখতো ওর মার কাছে, তো আমাকে ইমেলগুলো দিয়েছে, তো লিখতো আমি দেশে আছি, তো মাস্তানরা ওকে ধরেছিল একদিন, তো বলে আমি ইয়ে করেছি, তারপর রাস্তার মধ্যে সে প্রস্রাব করছে, বলে আই ডু হোয়াট এভরিবডি ডাজ, সে সুন্দর করে লিখতো। তারপর বলতো যে আই গট সিক অফ রাইস, তারপর বুয়াকে বলছে যে আমার জন্য পাস্তা রান্না করো, তারপর বলছে মম আই এম হোম সিক, তো বলে হোম ইজ দ্য হোম, ওইখানে যে হোম মনে করে এটা হোম না, তারপর বলে দিস ইজ ওয়ার আই ওয়াজ বোর্ন। তারপর বলে যে না কেন, রাস্তায় আমাকে কেউ দেখে যদি, তারপর বলবো যে আমি লাইক দেম বাট আই এম নট, মাই প্রবলেম ইজ, বলে মাই ব্রেন ইজ Canadian বাট মাই জিন্স ইজ বেঙ্গালি বাট নোবডি আন্ডারস্ট্যান্ডস মি। পাঞ্জাবি বলেছে তো খুব সুন্দর চেহারা, রাস্তায় হাঁটে তো বাংলায় কথা বলে, তো সে তো বলতে পারে না, তারপর সে চলে গেছে, তো 1 বছর থাকার পরে, তো হি ইজ এ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, ইয়েতে থাকে। এই উপরের মেয়েটা ওই ইংলিশের টিচার, ইন্টারন্যাশনালি নোন, ওর আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, ও এখানে চ্যারিটিতে অনেক টাকা পয়সা দেয়। ওই শ্রীপুরে যখন এরশাদ, প্রেসিডেন্ট এরশাদ 2টো ইয়ে খুলেছিলেন অরফানেজ 1789-এ, তখন ওরা 16 বছর বয়স ছিল, ওদেরকে নিয়ে আসছিল শো কেস করার জন্য, তো সে এখনও আসে মাঝে মাঝে, টাকা পয়সা দেয়। আমি বললাম যে বলে দেয় বিকজ ওরা মনে করে যে এখান থেকে আমার জন্ম, এখানে আমার সিবলিংস ভাই বোন রয়েছেন তাদেরকে, এবং তার বাবা মারাও টাকা দেয়। নিচে যেটা, সেটা হলো আমি কানাডা বাংলাদেশ মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট, আমরা ইফতারের সময় এই মেয়েটাকে দাওয়াত দিয়েছিলাম, সেও যুদ্ধ শিশু, ওই যে ওরা নিয়ে গেছো, তো ওই 14টা ওর মেয়ে, তো ও আসছিল আর কি, তো ওগুলো খুব এনজয় করেছে, আবার আসবে, তারা 2-1বার আসছিল, এখন ওরা আসে না। সো দে আর ভেরি হ্যাপি যে ওরা বাংলাদেশি থেকে গিয়েছে, বাট ওই আইডেন্টিটির ব্যাপারে ওরা ভেরি পার্টিকুলার, ওরা বলে যে বাংলাদেশ আমি পার্ট অফ আইডেন্টিটি, বাট মাই মেজর আইডেন্টিটি ইজ ইন ক্যানাডা, আইডেন্টিটির ব্যাপারে বলে। বাট বাংলাদেশে যে জন্ম সেটা অস্বীকার করে না, বাংলাদেশকে ভালোবাসে, টাকা পয়সা দেয়। একটা মেয়ে, আমি অনেকবার জিজ্ঞেস করলাম যে তুমি বাংলাদেশে যাচ্ছ না, বা বলছো যাবে, আমি বললাম হ্যাঁ আমি যাবো, বাট আমি যে যাবো না সেটা তো তোমাকে বলিনি। তার মানে তার মানে কি, বলে আমি হয়তো একসময় যাবো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু নেগেট দ্য অ্যান্সার, আমি যাবো একসময় আমার সুবিধা মতো। এই বাম দিকে যে মেয়েটা আছে, ও মেয়েটার নাম হলো রানী,
সে 27 বছর বয়সে আত্মহত্যা করেছে। এই আসছিল 16 বছর বয়সে, তারপরে এসে যখন রেজিস্টার বইয়ের নাম দেখলো, তারপরে সে মনে করে ওর মা ইজ অ্যারাউন্ড, তো বলে ওর দত্তগ্রাহী মা নিয়ে এসেছিল, তো বলে নো ইউ আর মাই ওনলি মাদার, বলে নো আই হ্যাভ অ্যানাদার নেভার নোন মাদার। তারপর সেটা কনফ্লিক্টে পড়া শুরু করলো, যেতে যেতে কয়েক বছরের মধ্যে সে নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল এবং ডিপ্রেশন হলো, বাইপোলার ডিসঅর্ডার বলে, তারপরে সে বিকাম সুইসাইডাল। তারপরে ওকে বিভিন্ন ইনস্টিটিউশন রাখা হলো, একসময় সে সুইসাইড করে she killed herself. এই মেয়েটা গত বছর আসছিল, সে ইংলিশের টিচার, ভেরি সাকসেসফুল টিচার। গত বছর আমি নিয়ে এসেছিলাম এখানে, সে আবার আসতে চায়, সে এনজয়েড ইট। তো ও বললো যে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত, বাট ইট হ্যাপেন্স মুস্তাফা, ইট হ্যাপেন্স ইন দ্য ওয়ার, ডোন্ট ইউ নো? ভিয়েতনামে হয়েছে, কম্বোডিয়াতে হয়েছে, বসনিয়াতে হয়েছে, আফগানিস্তানে হচ্ছে, ইট হ্যাপেন্স। খুব ওর মা সম্পর্কে জিজ্ঞেস করলে একটা ছেলেকে বললো যে ডু ইউ মিন মাই বায়োলজিক্যাল মাদার? ওরা বলে মাদার বলতে বোঝে মাদার হু রেজ মি, দেন আই হ্যাভ এ বায়োলজিক্যাল মাদার হু গেভ বার্থ। তো বলে খুবই বলে যে আমি মায়ের সাথে দেখা হলে প্রথমে আমি বলবো আই এম ভেরি সরি ফর ইউ, সরি বিকজ দ্য ওয়ে ইন উইচ ইউ কনসিভড মি, তুমি যে অবস্থায় অন্তঃসত্ত্বা হয়েছে তার জন্য আই এম ভেরি সরি। তারপর বলে যে আমি বলবো যে তাকে ধন্যবাদ দেবো যে আমাকে না মেরে ফেলার জন্য, বলে ফর নট টার্মিনেটিং মাই লাইফ, হি নোজ যে এই অন্তঃসত্ত্বা হয়েছে সে অবশ্যই করেছে, তো বলে ফর নট। দেন আই উইল সে আই এম শিওর ইউ আর হ্যাপি বিকজ আমি জানি তুমি আমাকে পরিত্যাগ করেছিলে এই ভেবে যে তুমি আমাকে লালন পালন করতে পারবে না, অন্য কেউ যদি করে সেই আশা। ইয়েস, আমাকে নিয়ে গেছে একটা যুগল ক্যানাডাতে এবং আমাকে খুব আদর করে লালন পালন করেছে এবং আই এম সাকসেসফুল অ্যান্ড আই এম শিওর ইউ আর ভেরি হ্যাপি ফর দ্যাট। খুব সুন্দর করে কথাটা বলে, কোনো ধরনের ক্ষোভ নেই মায়ের উপরে, কোনো ধরনের ক্ষোভ নেই। লাস্ট চ্যাপ্টার হলো, সেখানে আমি বলার চেষ্টা করছি যে তাদেরকে যদি দত্তক নিয়ে বিদেশে না পাঠানো হতো আমরা জানতাম না কোথায়, যেমন করে জানি না আজকে যারা আছে। দত্তক ব্যবস্থা হচ্ছে যে অনেকেই পছন্দ করে না, কিন্তু এটা একটা সাকসেসফুল জিনিস এবং এরা কিন্তু মানে শ্বেতাঙ্গ কানাডীয়রা নিয়ে গেছে, নিয়ে তাদেরকে মানুষ করে সবচেয়ে বড় একটা তাদেরকে নিরাপদ বাড়ি দিয়েছে, লালন পালন করেছে, বড় হচ্ছে টুডে দে আর সাকসেসফুল পিপল, Canadians, responsible Canadians, and they're doing very well. এবং ওরা কোনো বিব্রত বোধ করে না যে তারা কীভাবে তাদের কনসেপশন হয়েছে, কীভাবে তাদের জন্ম হয়েছে। ওরা মনে করে যে একটা মানবিক দিক দিয়ে যারা আমার নিয়ে আসছেন তারা মানুষ করছেন, সেটা ভেরি গ্রেটফুল। ওরা অবাক হয় বাংলাদেশে কেন তাদেরকে এভাবে অবহেলিত এবং নিগৃহীত এখনও। তো আমি গ্ল্যাড যে আজকে যে এটা আমি আলোচনা করতে পারলাম, একটা সাবজেক্ট আমাকে সুযোগ দেওয়ার জন্য। হোপফুলি ইয়াং জেনারেশন উইল টেক ইন্টারেস্ট। আমার বই এখানে 3টা আছে, লাইব্রেরিতে আছে, না থেকে ইউ শুড আস্ক দ্য লাইব্রেরি টু পারচেস ইট, ডিপার্টমেন্টে করতে পারে। এখানে অ্যাভেলেবল বইটা আমেরিকা থেকে বের হয়েছে, বাট এখানে ইংরেজিতে বেরিয়েছে, বাংলায় আছে, বইমেলাতে থাকবে। বাট আমি চাই যে পড়াশোনার সময় এখানে যে ফেরদৌস, রুবায়াত ফেরদৌস, উনি আমাকে দুবার ওনার ক্লাসে বলেছিলেন, উনি একটা বই কিনে স্টুডেন্টকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। তো দ্যাট ওয়াজ ওয়ান ওয়ে অফ প্রমোটিং দিস বুক ইন দ্য সেন্স আইডিয়াটা ইয়ে করার জন্য, কারণ এই বইয়ে অনেক আইডিয়াস আছে যেটা যুক্ত শিশু সম্পর্কে এবং আমাদের সামাজিক দিকটা যেটা খুবই দরকার, যে আমাদের নিশ্চিততা রয়েছে সেটা ভাঙতে হবে। আমরা বলি আলোকিত হয়েছি, কিন্তু আলোকিত হয়নি আসলে কেউই। আজকে যদি একটা বিয়ের প্রস্তাব আসে, যখন বলা হয় একটা যুদ্ধশিশু ধর্ম হায়দ্রাবাদে কেউ যাচ্ছে, একটা যুদ্ধশিশুর বাচ্চা আজকে 8-10 বছর হয়ে গেছে, তার কথা হলেও তো এই যে বংশক্রমে যেটা চলে আসছে এটা থাকবে, আমি জানি না আমাদের কীভাবে হবে। তো হোয়াট দিস বুক উইল অফার, হিস্টোরিক্যালি যে আমাদের একটা শূন্য স্থান ছিল সেটা পূরণ করেছে বইটা। অফকোর্স অ্যাপেন্ডিক্সেস হলো, দিজ আর ডকুমেন্টস, প্রমাণ যে এই সেকেন্ড ডকুমেন্টস ডান দিকে যেটা আছে এটাই মোস্ট কি ডকুমেন্টস, এবং এটাই বাংলাদেশের ডকুমেন্ট কিন্তু এখানে নেই। এটা শরাফতুল্লাহ তখন উনি মাদার টেরেসাকে দিচ্ছেন, দিয়ে বলছেন যে এখানে 15টা শিশুর নাম আছে এই বাম দিকে, তাদের ওজন এবং তাদের লৈঙ্গিক চিহ্ন ছেলে বামে, এবং দত্তগ্রাহী বাবা মাদের নাম। আমি যখন গবেষণা শুরু তখন ইন্টারনেট ছিল না, আমি এখান থেকেই টেলিফোন নাম্বার নিয়ে তারপর টেলিফোন ডিরেক্টরি খুঁজে অ্যাক্রস দ্য ক্যানাডা, যেহেতু আমি কাজ করতাম মানে গভর্নমেন্ট, আই ইউজ টু ট্রাভেল আ লট। তো তখন আমার সুযোগ ছিল, নিজের খরচে তো যেতে পারবো না, ক্যানাডার এক মাথা থেকে আরেক মাথা, অফিসে কাজের জন্য যেতাম, তখন করে ডেভেলপ করেছিলাম আমি। তো এইটাই কি ডকুমেন্টস যেটা বাংলাদেশে নেই। এই গেজেটে যে আইন প্রণয়ন করছে, এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো সেখানে
পরিষ্কারভাবে বলা হয়েছে যে তোমাকে 15টা শিশু দেওয়া হলো এই সত্যি যে তাদেরকে যারা বিদেশে যাবে, যে দেশে যাবে সে দেশে নাগরিকত্ব দিতে হবে। বাংলাদেশ মনিটর করেছে পরে, আরও কয়েকটা চিঠি আছে যে অ্যাডপশন দেওয়ার পরে তারা কীভাবে আছে, কেমন আছে, সেটা বাংলাদেশ সরকারের চিন্তার মধ্যে ছিল, উইচ ইজ এ গুড থিং, যে করেছিল, ভালো আছে। কিন্তু আমি মাত্র 15টা শিশু, কয়েক হাজার শিশু দিয়েছি বিভিন্ন জায়গায়। এখনও অনেক সুযোগ আছে, সরকার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা ইনস্টিটিউশন করতে পারে, অনেক সুযোগ আছে এটা নিয়ে আলাপ করে একটা হিস্ট্রিটা পূরণ করার, কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে এবং সেটাই নাই। বাট এই বুকটা ইজ দ্য ফার্স্ট ওয়ান দ্যাট গিভস ইউ এ স্টার্টিং পয়েন্ট। এখানে এই যে বার্থ সার্টিফিকেট, এই যে শিশু ভবন দিয়েছে বার্থ সার্টিফিকেট, তারপর অনেক ধরনের। Any questions? Feel free. প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন নেই? বলা হয় যে আমি একটু বলবো। Please, anybody. মানে আমি জানতে চাই যে বাংলা স্বাধীনতা যুদ্ধের সম্পর্কে বলতে গিয়ে আমরা 30 লক্ষ মানুষের আত্মদানের কথা বলি যারা শহীদ হয়েছেন। আমরা হিসেব বলতে পারি না যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কতজন আছেন, তাদের সংখ্যা আমাদের জানা নেই। আমরা মুক্তিযুদ্ধের ঠিক পরপর 72 সালে আমরা ছেলেবেলায় শুনেছি যে 3 লক্ষ নারী ধর্ষিতা হয়েছেন। এখন কিন্তু বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা যারা ওই সময়ে মুক্তিযুদ্ধের বলবো যে লিডারশিপে ছিল, তারা বলছেন যে প্রায় 6 লক্ষ মতো নারী ধর্ষিতা হয়েছেন। তো আমার একটা প্রশ্ন যে 15 জন শিশুর কথা আমরা আপনার বইয়ের মাধ্যমে জানি যারা কানাডায় দত্তক হিসেবে পুনর্বাসিত হয়েছিলেন। আমরা নিজেদের অঞ্চলে হয়তো 1-2 শিশুর কথা জানি। আমি বলেছিলাম যে আমি বীরাঙ্গনা কথা থেকে আমি দেখতে পেয়েছি সিলেটের একটি টি গার্ডেনের ভেতরে একটি শিশুকে সবাই ফাইকার ফুলা বলে, মানে পাকিস্তানের ছেলে এটা বলে তাকে ধিক্কার দেয়। তার একটা পানের দোকান, চায়ের দোকান আছে। আমার প্রশ্ন ঠিক ওই জায়গাটায় যে কতজন নারী তখন আসলে কনসিভ করেছিল, এইটা কোনোভাবে কোনো উপায়ে, হ্যাঁ নিশ্চয়, মানে কোনো উপায়ে এটা জানবার কোনো সুযোগ আছে কিনা যে কত নারী তখন কনসিভ করেছিলেন। আপনি বলেছেন যে কতজনের বার্থ হলো সেটি বড় নয়, কতজনের বার্থ হয়নি, মানে আমরা অ্যাবর্শন করেছি বা ফিজিক্যালি টর্চার্ড হওয়ার কারণে নিজেই না, মানে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এরকম, মানে এই পরিসংখ্যানটা জানা না গেলে একটা প্রচণ্ড রকমের কিন্তু মনের ভেতরে আমাদের জিজ্ঞাসা এবং ভারও মনে করি যে ঠিক নিজেদেরকে না চেনা। আমার মনে হয় যে বাংলাদেশের যুদ্ধ শিশুদের সম্পর্কে উদাসীন থাকাটা যেমন অমানবিকতা, ঠিক তেমনি কতজন শিশু এখন বেঁচে আছে এটাকে খুঁজে বের করা, তাদেরকে পুনর্বাসিত করা, সুন্দর একটা মানবিক জীবনে স্থাপন করা, সমাজটাকে গ্রহণযোগ্য একটি সমাজে পরিণত করা। আর যারা কতজনকে আমরা হারিয়েছি সেই শিশুরা। লুক ব্যাক যে পরিবারে যদি এরকম একটা ঘটনা ঘটে, আমাদের পরিবারের ফ্যামিলি, ও জিজু বেরিয়ে আসে তখন না, মানে বীরাঙ্গনাদের কথাই তো বলে না, বীরাঙ্গনাদের কথা নোটেড বলে না, মানে দুটো বই আমরা পেয়েছি, আমি বীরাঙ্গনা বলছি, সেটা সেটা তো কনফিডেন্সিয়াল এগ্রিমেন্টের ভিতরে ছিল। আরেকটা হলো যে বীরাঙ্গনা কথা বলে 11 জন বীরাঙ্গনা নারীর ধর্ষিত হবার কাহিনীটি অপূর্ব শর্মা সিলেটের সাংবাদিক তিনি লিখেছেন। সেখানে আমার সত্যিকারে তাদের ছবি টবি দিয়ে তারা প্রত্যেকে কিন্তু বলেছেন যে তাদের আকর্ষণ। হ্যাঁ, কিন্তু তার চেয়ে বড় কথা আইন ও সালিশ 97 সালে ওই যে খাতুক দালাল নোবেল কমিটির মাধ্যমে কিছু বীরাঙ্গনা এসেছিলেন, এসে আত্মপরিচয় দিয়েছেন। তারপরে তারা যার বাড়িতে ফেরত যেতে পারেননি, যাওয়ার আগেই তাদেরকে নির্দেশ দিয়ে
পরিত্যাগ করেছে, তাদের পরিবার জানতো না, এটা লজ্জার ব্যাপার, লজ্জাস্কর এতই যে পরিবার ভাঙন শুরু হয়েছে। এখন এভরি ইয়ারে দেখা যায় যে ডিসেম্বরে যখন এটা নিয়ে কথা হয়, ডিসেম্বর মাসে একটু বেশি হয়, তখন বলতে যায় যে যারা দুইটা জিনিস দেখতে পেয়েছে যে অনেক বীরাঙ্গনা আছেন। প্রিয় ভাষিনী আপা আমাকে বলেছেন যে অনেকেই বিয়ে হয়ে গেছে, সংসার হয়েছে, দে হ্যাভ এ নিউ লাইফ, এবং তার পেছনে ফিরে তাকাতে চায় না পুরনো জিনিস নিয়ে, এবং আন্ডারস্ট্যান্ডেবলি মালেকা আপা, যিনি মালেকা বেগম, উনি একটা ইন্টারভিউ আসছিলেন, আমিও গিয়েছিলাম, উনি বলছিলেন যে উনি তো পুনর্বাসন বোর্ডে কাজ করেছেন অনেক অন্তঃসত্ত্বা ইয়েদেরকে নিয়ে। উনি বলেন যে ডিসেম্বর মাসে অনেকেই ওনার কাছে আসে, বাড়িতে এসে নক করে, দরজা খুলে বলে কি বলে, আপা আমি একটু কাঁদতে আসছি, কারণ বাড়িতে স্বামী আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, কাজের লোক আছে, কাঁদার সুযোগ নেই। আর কেন কাঁদবে? বিকজ ডিসেম্বরে যে শরীরে একটা কাঁপুনি ধরে, এইসব টিভিতে দেখানো হয়, তো দেখতে দেখতে কথা বলার কেউ নেই। তারপর বললাম কিছুক্ষণ নাকি মাথায় এরকম রেখে কান্নাকাটি করে তারপর চলে যায়, কোনো কথাও বলে না। সো দিস স্টিল এক্সিস্টস হিয়ার। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যুদ্ধ শিশু সংখ্যা বেড়ে, যেমন এই যে আমি একটা প্রেজেন্টেশন দিলাম, এটা যদি পাবলিকলি দেখতে পারতো কেউ, এই যে গত বছর যখন আসলো আমার সাথে শ্যামা হার্ট মেয়েটা, তখন তো সে কিন্তু এপিল করেছিল, তো এটা যদি টিভিতে দেখানো হয়, এবং ওর মা হয়তো এখানেই আছে, এখনো তো বেঁচে আছে, এখন তো বিভিন্ন ধরনের টেস্ট করে এটা করা যায়, ডিএনএ টেস্টের মাধ্যমে করা যায়, এবং হ্যাঁ কমফোর্ট উমেন, কোরিয়ান উমেনরা কিন্তু 70-এর পরে বেরিয়ে এসছে, অনেকে বেরিয়ে এসছে, এখন দেভ গট নাথিং টু লুজ, লাইক ফেরদৌস বিভাসিনী হয়তো মানে সাহস করে বেরিয়েছে। এখন যারা আছে হয়তো 70-50-60-এর উপরে, আরও বেশি বয়স হবে, কাজেই সারা জীবন চলে গেছে, এখন ওনারা হয়তো এরকম একটা পদক্ষেপ নিতে পারে, কিন্তু তার জন্য একটা সামাজিক সাপোর্ট লাগে। হ্যাঁ, আমরা তো লিপ সার্ভিস দিই, তো সরকার তো অলরেডি কোর্ট তো রায় দিয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায় দিয়ে বলেছে যে যুদ্ধ শিশুদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তা একটা যুদ্ধ শিশু আসছে না, হ্যাঁ, তা কোনো ধরনের এনকারেজমেন্ট যদি করা হয়, বিদেশ থেকে আসবে, তো এটাও যদি একটা প্রোগ্রাম করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা সরকার যে কোনোভাবে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে বলা হয়, বিদেশে তো ওরা সবাই আইডেন্টিফাই করবে, ওরা যদি আসে তখন একটা মা বলে হ্যাঁ আমার তো একজন ছেলে হয়েছিল, আমি পরিত্যাগ করেছিলাম, মেবি আই উইল কাম আউট, করা যেতে পারে, অনেক কিছু করা যাবে টেকনোলজির মাধ্যমে, এখন অনেক কিছু করা যেতে পারে। বাট এটার জন্য আমরা যেটা দরকার প্রমোশন অ্যান্ড পাবলিসিটি। আমরা অত আলোকিত হই নাই, যদি বলি আলোকিত, কারণ দেখা যাবে যে বিয়ের প্রস্তাব হলে পিছায় যায়, তারপর সম্পর্ক এস্টাবলিশ করার সময় থাকে না, তো এগুলো দূর করতে হলে যে সামাজিক সাইডটা দেখতে হবে আর কি। এতদিন তো আমি গ্ল্যাড যে আজকে আমি এটা নিয়ে আলোচনা করতে পারছি। আমি যখন শুরু করি তখন এটা হচ্ছে নো ছিল, হ্যাঁ, অনেকে কথা বলতে চায় না, আমি তো অনেককে শুনি। সাহিত্যেও এর খুব বেশি প্রভাব পড়েনি। আমার মনে আছে যে 70-এর দশকে কবি হেলাল হাফিজ তার কবিতায় একটি পতাকা থেকে এই কবিতায় বলেছিলেন যে যুদ্ধ শিশু যেন দুধে ভাতে থাকে। এই কথাটা শুনে অনেক কবি তাকে গালি দিয়েছেন, তুমি যুদ্ধ শিশু দুধে ভাতে থাকে, আমাদের শিশু যেন থাকে এটা বলো, যুদ্ধ শিশুর দরকার নেই, মানে সামাজিকভাবে তাকে গ্রহণ করতে না। এখন আমরা নিশ্চয়ই এগিয়ে আসছি, অনেক এগিয়ে এসছি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এভিডেন্স তো এখানেই আছে। কথা হলো এটাকে আরও কীভাবে গতিশীল করা যায় মুভমেন্টটাকে, এবং অ্যাওয়ারনেস রেজ করা যায়। একমাত্র এই প্রেজেন্টেশনের মাধ্যমে টিভিতে যদি সাক্ষাৎকারের সুযোগ হয়, নতুন প্রজন্মের জন্য যে তারা কতটুকু ইন্টারেক্টিভ সেশন করা যায়, দেখা যাবে যে অনেকেই জানে না, কেন জানে না, যারা ইতিহাস দেখছেন তারা যদি এই বিষয়টাকে আমলে নিয়ে লেখা শুরু করেন তাহলে হবে। কারণ নো ডাউট হিস্ট্রি বুক তো এখানে মুক্তিযুদ্ধ সেল আছে আমাদের লাইব্রেরিতে, আমি গেছি, আমি অনেক সময় দিলাম, ওখানেও তো লেখা নেই। সুরমা জাহিদের একটা বই আছে কিছু, কিন্তু অনেকগুলো বই ফিকশন, কাল্পনিক, স্ট্যাটিস্টিক্স দিয়ে হয় না। আমার এটা স্ট্যাটিস্টিক্স, আমি সেজন্য অনেক টাইম স্পেন্ড করেছি জাস্ট এভিডেন্স বেস করার জন্য। বই সেজন্য অনেক বড় হয়েছে আমার বইটা, সেজন্য বইটার গুরুত্ব বাড়ে। আরেকটি কথা জানতে চাই, আপনি কি কখনো বিটিভিতে এই বিষয়ে কথা বলেছেন? বলেছিলাম একবার, হ্যাঁ, কিন্তু ওরা সুযোগ ওইভাবে দেয় না, ওরা দেয় আরো কয়েকজনের সাথে দেয়, এক্সক্লুসিভিটি চলে যায়, এক্সক্লুসিভিটিটা থাকে না। মানে এটা যদি ইম্পর্টেন্স দেওয়া হয় তাহলে এক্সক্লুসিভ এটার উপর করা উচিত। ওনার আলোচনা কি আপলোড করা যায় সোশ্যাল মিডিয়াতে? নিশ্চয়ই যায়, সেটা তো আজকের এইটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আপলোড। হ্যাঁ, তো এই জন্য আর কি জিনিসটা হলো এই জিনিসটা খুবই দরকার। এবং কথা কেন বলছি,
বিটিভি একমাত্র চ্যানেল যে বাংলাদেশের গ্রাম থেকেও এটা সকলে দেখতে পায়, যেটা আর কি মানে আমাদের টার্গেট, যে সবাই জানুক, সবাই বুঝুক এবং তাদের ভিতরে এক রকমের সাহস থাকুক, এই কানাডিয়ান প্যারেন্টসদের দেখে তারা বুঝুক যে এটা আমার লজ্জার ব্যাপার নয়। হ্যাঁ, মানে এই সাহসটা সমাজেরও সাধারণ মানুষ বুঝুক যে আমরা এটা আমাদেরই জীবনের অংশ, এটাকে আমরা অস্বীকার করব না। গত বছর যখন ওই যে শ্যামা হার্টকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ওকে সম্মাননা দিল এবং আমাকে বলতে বললো, সেও বললো খুবই সুন্দর ছিল, হৃদয় বেদারা ছিল, বাট এটার পাবলিসিটি অত হয়নি যতটা আমি আশা করেছিলাম। করলে হয়তো নতুন জেনারেশন আর একটা ইন্টারেস্ট পেত। আমি প্রাইম মিনিস্টার কিছু ওই যে এনএসসিতে দিয়েছিলাম, দেয়ার লট অফ কোয়েশ্চেন্স, তো উইচ ইজ রিয়েলি গুড যে ইন্টারেস্ট নিচ্ছে, যারা ইন্টারেস্ট নিচ্ছে তাদের দরকার এই বয়সে। বাট এটার জন্য সবচেয়ে বড় কথা মিডিয়ার ইউজটা মোর ইম্পর্টেন্ট। সুযোগ হলে টিভিতে যখন সুযোগ হয় যেতে, তখন এক্সক্লুসিভ প্রোগ্রাম থাকে না, আমার সাথে আরও অনেকেই থাকে, অনেক কিছু নিয়ে আলাপ হয়, তোমাদের একটু ছোট্ট একটু, তখন একটু জিনিসটা আন্ডারমাইন করা হয়। এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা চিন্তার কারণ ইয়েতে রাইট ওকেশন, এটাই এটা। বাট আই বিন গোয়িং অ্যারাউন্ড, এখন আরও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাবো আর কি, সেটা। বাট আই এম হোপিং যে যদি এটা মানে যুদ্ধ শিশুর মা, জন্মদাত্রী মারা দেখতে পেত যারা বেঁচে আছেন, তারা অবশ্যই বেরিয়ে আসবে, কারণ যে জানে মনে করতে পারি আমি তো দিয়েছিলাম, পরিত্যাগ করেছিলাম, বিকজ আমার কোনো চয়েস ছিল না, এখন আই হ্যাভ নাথিং টু লুজ। আমার জীবনে এই স্টেজে বেরিয়ে আসতে পারে, দ্যাট উইল বি রিয়েলি ইন্টারেস্টিং। হ্যাঁ, ওরাও খোঁজে জন্মদিন মা, ওরা খুঁজে বলে যে আমি জানি আমি কোনোদিন পাবো না। সো এই যে একটা জিনিস, এটাতে যদি এরকম করা যেতে পারে খুবই ভালো। এবং অনেক সময় বিদেশ থেকে আসে তো এখানে, আর আমি তো অনেক চিঠি পাই, আমার ওই ইংলিশ বইটা আমেরিকাতে বের হওয়ার পরে অনেক বাংলাদেশি যুদ্ধ শিশু অনেকেই আছে বলে আই এম এ ওয়ার বেবি, বলবে আমি জানি না ওয়ার বেবি কি না, আই ডোন্ট হ্যাভ এনিবডি, আমাকে অরফানেজে পড়া হচ্ছে, ক্যান ইউ ফাইন্ড আউট অ্যাবাউট মি। আবার এরকম আছে অনেকে বলছে ঢাকা আসছিল, এসে বাজে লোকের খপ্পরে পড়েছে, অনেক প্রশংসা করেছে, কিছুই পায়নি, মানে যা হয় আর কি। তো আমাকে বলে তুমি কি, আমি বললাম আমি নিজেই ঢাকা গেলে অনেক কিছু চিনি না, সো আই ওন্ট বি এবল টু হেল্প। বাট যেমন শিশু পল্লী আছে, এখানে রেকর্ডস আছে, বাট দিস আর ভেরি কনফিডেন্সিয়াল রেকর্ডস, দিতে চায় না, দেবে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এখনও যারা কাজ করতেন পুনর্বাসন বোর্ডে বেঁচে আছেন অনেকেই, তো ওনারা কিছু লিঙ্ক দিতে পারেন। আমি তো সবার সাথে ইন্টারভিউ নিয়েছি। ফাতেমা কালাম, উনি নিজে একটু ভিকটিম ছিলেন, তারপর চাকরি করতেন মহিলা মন্ত্রণালয়ে, নারী মন্ত্রণালয়ে, তো ওনার অনেক গল্প আছে, অনেকে অনেক গল্প আছে, এগুলো কিন্তু প্রিপেয়ার করা যায়, লেখার অনেক সুযোগ আছে। ওকে, থ্যাংক ইউ।